ছটফট করে কাটানো রাত, চোখ জোড়ে নির্ঘুম চিহ্ন, ফোনের প্রতি উদ্বেলিত দৃষ্টি সব কিছু যেন নীরব সাক্ষ্য দিচ্ছিল। বুঝিয়ে দিচ্ছিল ওর হৃদয়কোণে জায়গা করে নিয়েছে সেই নিভৃত দস্যু, যার প্রভাব ও কীর্তিকলাপ আজও ঘন কুয়াশায় আচ্ছন্ন। একটু আগে শাওলিন খবর পেয়েছে আজ ঘরভর্তি মেহমান আসবে। সকলেই মুখে মুখে শোনা মির্জা বাড়ির সদস্য। কাউকে সেভাবে চেনে নাও, কখনো আগ বাড়িয়ে জানার চেষ্টাও করেনি। ফাতেমা আজ ভীষণ খুশি মুখে সংবাদটা দিলেন খাবার টেবিলে। তখন গরম পরোটার পাশে 5 মিশালি সবজি বেড়ে দিচ্ছে রোকেয়া। খবরটা শুনে মুখে অমাবস্যার রং ধারণ করল। তাহিয়া সহ অধরা যখন বেজে খুশিতে উৎফুল্ল, তখন একদিকে শোয়েবের শূন্য চেয়ারে বসা শাওলিন পরোটা ছিঁড়ছিল। ফাতেমা নাজ ওর প্লেটে আরেকটি ফুলকো পরোটা তুলে দিয়ে বললেন, শাওলিন, রাতের দিকে একটু ভালোভাবে প্রস্তুত হয়েও। যারা বাড়িতে আসছে তারা তোমাকে দিয়ে তোমার স্বামীর পছন্দকে চিন্তা করবে। আমি কথাগুলো ছোট করতে বলছি না, কিন্তু কিছু কারণবশত ব্যাপারে এটাও চাচ্ছি না ফারসাদের কিছু নিয়ে খুদ প্রশ্ন কথা ওঠানো থাকুক। বাড়তি পরোটা দেখে আটকে উঠতে যাচ্ছিল শাওলিন। সঙ্গে সঙ্গে হাতের পরোটাটা রেখে চাপা নাকচের সুরে বলে উঠল, আমি দরকার পড়লে তুলে নেব দাদি, আপনি এতগুলো পরোটা দেবেন না, খাবারটা নষ্ট হবে। চোখে চাপা আকুতি নিয়ে তাহিয়ার দিকে একবার, পরক্ষণে ফাতেমার দিকে একবার তাকায় শাওলিন। ওর চোখ দুটোতেই যেন সব কিছু দ্বিমত বুঝিয়ে পরোটাটা তুলে দিল। ব্যাপারটা দেখে হালকা মস্করা করলে বসলো অধরা। ভ্রু দুটো কপাল নাচাতে নাচাতে বলল, স্বামীর অন্ন ধ্বংস করতে চাও না বিবি শাওলিন? তোমার দেখছি না খাওয়ার স্বভাব, খাবার নিয়ে কেউ গড়িমসি করে? শাওলিন ব্যাপারটাতে প্রচণ্ড বিরক্ত অনুভব করল, মুখে কিছু বলল না। চুপচাপ পানির গ্লাসটা টেনে এক ঢোক খেয়ে শান্ত গলায় বলল, বিষয়টা সেরকম কিছু নয়। আমি সবসময় যেভাবে খেয়ে এসেছি এখানেও তাই করা, দরকার হলে নিব, কিন্তু নিয়ে রেখে পরে না খেতে পারলে এটা নষ্ট হবে, তার চেয়ে ভালো তোলা থাকুক। অধরার কথাকে খণ্ড খণ্ড করতে রণে যুক্ত হয় তাহিয়া। সদ্য বিয়ে করা মেয়েটাকে সে চেনে ভালোভাবে, মুখেও মনে এক বাক্য। তাহিয়া অধরাকে কটাক্ষ চাহনি হেনে বলল, তুমি বিয়ের সময় কী ছিলে শুনি? পুরাই একটা সুটকি ছিলে, ফু দিয়ে বাতাসের মতো উড়ে যেতে। এখন এসেছো ভ্রু নাচিয়ে অন্যকে বুঝজ্ঞান দিতে। অধরা কথাটাতে হাসতে হাসতে অন্যদিকে নিল। সামনে যে দাদি বসা একজন প্রবীণ বৃদ্ধা, সেদিকে একচুল ভ্রুক্ষেপ না করে পৈশাচিক হাসিতে ডান চোখ টিপ মেরে বসল। 44 কেজিকে কীভাবে 54 করা লাগে এই হিসাব দেবসাহেব ঠিকই জানে, খালি হি হি। অধরার কথায় মুখ লাল হয়ে যায় শাওলিনের। পলকে নিজের গলায় আটকে পড়ে খাবার। চিবানো পরোটা যেন কাশি তুলে দিচ্ছে। দ্রুত পানির গ্লাসটা খপ করে নিলে তাহিয়া লবণের বাটির ঢাকনা তুলে এক ঢিল মারল। ভেটকি মাছের মতো হাসতে থাকা অধরা তখন 2 হাতে পরোটা ছিঁড়ছে। খেয়াল করেনি ওর দিকে উড়ন্ত ঢাকনা ছুটে আসছিল। সেকেন্ডের দেরি, অমনি মাথার জাতিতে ঠকাস করে আঘাত হানল ঢাকনাটা। ও মা গো, ইস বলে আত্মস্বরে কোকিয়ে ওঠে অধরা। ঝটিতে মাথায় হাত বুলাতে বুলাতে দাদির দিকে অভিযোগের দৃষ্টিতে তাকায়। দাদি পুরো নীরব দর্শকের মতো সবটা দেখলে অধরাকে চোখ রাঙিয়ে বলে ওঠেন, খাবারের সময় মুখটা না চালালে হয় না নাতবু? তোমার শাশুড়ি কিন্তু এসব কারণে কথা শোনাতে ছাড় দেয় না। আজকে এলে কি অবস্থা করে দেখে নিও। চুপচাপ খাও, আর একটা কথাও বলবে না। বিমর্ষ মুখে খাবারের গ্রাস মুখে তুলল অধরা, কিন্তু ঠিক তখনই লক্ষ্য করলো শাওলিনের মনোযোগ অন্যদিকে চলে গেছে। সবজির ভেতর বিরাট একটা কাঁচামরিচ, ওটা না সরিয়ে পরোটার টুকরোটা ওর উপর বসিয়ে দিয়েছে। কী ব্যাপার? কী নিয়ে অত অন্যমনস্ক? পরোটার ভেতর মরিচ পুড়ে ফেললো, কিন্তু চোখেই দেখলো না। অথরা তাড়াতাড়ি ওকে থামাতে হুমড়ি খেয়ে উঠল। এই শাওলিন, কী করছো তুমি? ওভাবে আস্ত মরিচ খাচ্ছ কেন? প্রচণ্ড ঝালিগুলো, প্লিজ ফেলে দাও। চোখেতে ভ্রম ভাঙার মতো চমকে উঠে সামনে তাকায় শাওলিন। মুখোমুখি চেয়ার থেকে অধরার বলা শুনে ত্রস্ত হাতে গ্লাসটা প্লেটে ফেলে। অল্প ভাজির সঙ্গে পুরোটাই মরিচ ছিল বলে চোখে মুখে অপ্রতিভ অবস্থা রেখে বলে, আমি খেয়াল করিনি। বলেই মরিচটা সরিয়ে গ্লাসটা মুখে পড়ে কিছু অপ্রস্তুত হয়ও। মুখে না বললেও দাদি বুঝতে পারেন মেয়েটা দুশ্চিন্তাগ্রস্ত। তিনি চোখের ইশারায় সেজ নাতবউকে বিহিত করতে বললে তাহিয়া খাবার চিবোতে চিবোতে মাথা হা বোধক করল। নাস্তা শেষে সদ্য সেই ঘরটায় ফিরছিল শাওলিন। এমন সময় খেয়াল করলো ওর ফোনটা বাজছে। বিছানা সংলগ্ন টেবিলের উপর ভাইব্রেট হচ্ছে আধুনিক যন্ত্রটা। শাওলিন দৌড়ে ফোনটা নিয়ে কলার নামটা দেখে ঠোঁট কুকড়ালো। পরক্ষণে দ্বিধা সংকোচ ছেড়ে কানে এঁটে বলল, হ্যালো। কী করছো? চড়া গলায় প্রশ্নটা করল রেবেকা। শাওলিন শান্তভাবে প্রত্যুত্তর জানালো, নাস্তা করা হলো। আপনি? শ্বশুরবাড়িতে কী দিয়ে নাস্তা করালো? দ্বিতীয় সকাল তো চলে। প্রশ্নটা কেমন কটাক্ষপূর্ণ, যেন তাচ্ছিল্য করতে জোট বেঁধে প্রস্তুত হয়েছে।
শাওলিন তখনও নিজেকে ধরে রেখে শান্ত উত্তর দিল, পরোটা 5 মিশালি সবজি ভাজি। আমি ভাবলাম বড়লোক বাড়ির নাস্তায় আমেরিকান ব্রেকফাস্ট থাকবে, বয়েলড এগ, স্টিমড ভেজিটেবল, বাটার টোস্ট খাবে। ভ্রু দুটো কুঁচকে এলো শাওলিনের। কণ্ঠে তীক্ষ্ণভাবে সমালোচনা ফুটিয়ে প্রশ্নটা করল, খাবারের সঙ্গে এগুলো কেমন তুলনা? মুহূর্তের মাঝে ভোল পাল্টে স্বাভাবিক হলো রেবেকা। ননদের মতে কোন দিকে এটা বুঝেই যেন কথার আবহাওয়া ঝটিতে বদলে দিল। চতুরভাবে দুঃখ মেশানো কণ্ঠে বলল, যে মেয়েটাকে বুকের মধ্যে রেখে এতদিন স্নেহ করেছি, সে আমাকে ভুলে গেলেও আমি তো আর তাকে ভুলে যেতে পারি না। ভাগ্যই এরকম, যাকে বেশি কদর করি সেই কদরের কদর্য বোঝায়। ভ্রু দুটো তখনও কোঁকড়ানোই রইল ওর, ঠিক বুঝে উঠতে পারছে না ব্যাপারটুকু। একবার মন বলছে গতকালকের আচরণ নিয়ে অনুতপ্ত, হয়তো কাল শাওলিনের কল না পেয়ে সত্যি একটু রেগে গেছিলেন, মেজাজ খুইয়ে তাই ওভাবে কড়া কথা বলে ফেলেছেন। কিন্তু এখন দোনমনে ভুগছে শাওলিন, হয়তো ওর ব্যাপারটা দূর থেকে আজ করে রেবেকাও চাতুর্য ফুলিয়ে বলল, শাওলিন বলে ভারী দীর্ঘশ্বাস ফেলল, যেন বুকে চাপা কতদিনের রুদ্ধশ্বাস ত্যাগ করলো। অথচ বিয়েটা হয়েছে একদিন পেরোলো। রেবেকা আবেগ মেশানো কণ্ঠে পুরোপুরি মন বশ করতে বলল, দেখো, আমার জীবনে তুমি ছাড়া কেউই নেই, কেউ ছিলও না। তোমার দাদা যাওয়ার পরে কখনো অন্য কিছুতে প্রাধান্য দিইনি। তোমাকে নিঃস্বার্থভাবে নিজের আপন মানুষ ভেবেছি। সেই মানুষ এভাবে অভিযোগ করলো আমি নাকি তার দুঃসময়ে কিছু করলাম না। জেঠি যখন তেড়ে উঠেছিল আমি চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিলাম। এত বড় অপবাদ কিভাবে মেনে নিই বলো? কি এমন করলে তুমি বিশ্বাস করবে আমি সেদিন যা যা করেছি সবই তোমার মঙ্গলের জন্য? নিজের আত্মসম্মানের দিকে না তাকিয়ে সেই ছেলের সাথেই সবটা বুঝিয়ে দিলাম যে তোমাকে দু চোখে সহ্য করে না। আমি সবই বুঝি, কিন্তু মুখে প্রকাশ করি না। চুপ করে বিপরীত দিকের কথা শুনছিল শাওলিন। কোচকানো ভ্রু আরেকটু কোচকাতে গিয়ে হঠাৎ সমান করে দিল, যেন ওর মস্তিষ্কে রেবেকার প্রচণ্ড দুঃখ জানানো আর্তরব ইনজেক্ট হয়ে গেল। একটু থেমে পরিস্থিতিটা আবারও বুঝে কণ্ঠ ম্লান করে রেবেকা শ্বাস ছাড়া শব্দ বুঝিয়ে ফের বলতে শুরু করে করুণভাবে, তোমার মনে হতেই পারে আমি কিছু করিনি সেদিন, কিন্তু আমার হাতে করার মতো কতটুকুই বা ছিল। পড়াশোনা করেছ, শিক্ষিত হচ্ছ, বাবা মায়ের আদর্শ নিয়ে বড় হচ্ছ, এরপরও আর কী চাওয়া পাওয়া থাকতে পারে? হ্যাঁ, আমি মানি তাহমিদ কিছু ক্ষেত্রে সমস্যা করেছিল, কিন্তু ওগুলো তো তুমি বুদ্ধিমত্তা দিয়ে মিটিয়ে ফেলতে পারতে। তুমি বুদ্ধিমান বলেই না জেঠি তোমাকে পুত্রবধূ করার জন্য বারবার তাগাদা দিয়েছে। কাল জ্যাঠামশাইয়ের ওপরও ধকল কম যায়নি, উনি খুব ভেঙে পড়েছেন জানো। একমাত্র ছেলে বাড়ির কাছ থেকে বেমালুম নিশ্চিহ্ন হয়ে গেছে। এই দুঃখ কোন বাবা মা সহ্য করতে পারে বলো? বাড়িতে কান্নাকাটি, ভয়, দুশ্চিন্তা, পরিবেশ খুব খারাপ। শেষ পেরেকটা গেঁথে দিয়ে চুপ হয়ে যায় রেবেকা। কখনো বুঝতে দেয় না সে যা চায় মানুষকে দিয়ে অজান্তে তাই করায়। তার কথার মোহ, বাক্যের চাল, আবেগের ওঠানামা এতটাই পরিমিত পরিমাণে হয় যেখানে অপর ব্যক্তি নিজেও জানে না সে যে বোকা বনে গেল। যা শুনল তা খাঁটি মিথ্যা মেশানো, সত্য এক ফোঁটা থাকলে মিথ্যা পুরোটাই। শাওলিন কিছুক্ষণ চুপ থেকে ভেতরের আগুল ভেঙে দিল। কণ্ঠে যেটুকু উত্তাপ ছিল তা সাইবেরিয়ার বরফ গলিত শান্তভাবে বলল, কাল আপনি কেন ওভাবে বললেন তা কিন্তু বলেননি। যাকে নিয়ে মাঝপথে থামিয়ে দিল রেবেকা। কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে আবারও নিজের যুক্তি প্রস্তুত করে বলল, এখানে কি হচ্ছে তা তো জানো না তুমি। তোমাকে বিদায় দেবার পর পুলিশ, ডিজিএফআই বাড়ি ভর্তি করে এলো। একটার পর একটা জেরা চলছে। অন্যদিকে তাহমিদের অফিস কলিগরা ওর ব্যাপারে কিছু তথ্য দিচ্ছে। তাহমিদ নাকি ভয়ঙ্কর একটা কেস হাতে নিয়ে গুম হয়েছে। গুমটা কেন করা হলো এখনও কেউ জানতে পারছে না। ভেতরে ভেতরে কী কোন্দল পাকিয়েছে এটা একমাত্র অপহরণকারীরাই বলতে পারবে। কিভাবে সূক্ষ্ম কৌশলে কথার গতি বদলে দিল এটা হয়তো কেউ মনোযোগ না দিলে ধরতেও পারবে না। এতটা সূক্ষ্ম চাল ধুরন্ধর মস্তিষ্ক ছাড়া ঘটানো সম্ভব নয়। রেবেকার কথার বেড়াজালে একটু একটু করে ফেসে যাওয়া শাওলিন তখন বশীভূত। রেবেকা চাইলে প্রশ্ন করবে, না চাইলে সেটাও করবে না। এটা এমন এক ডার্ক সাইকোলজি। রেবেকা একটু থেমে বাক্য সাজিয়ে পুনরায় কথা তুলল। এবার ভারী সাবধানে কাজটা করে। সব কিছু মিলিয়ে আমার মাথা গরম হয়ে থাকে, এটা তোমারও জানার কথা। শোয়েব মানুষ হিসেবে খুবই ভালো, ভদ্র, আদব জানে, দায়িত্বের প্রতি খুব নীতিনিষ্ঠ। কাল আসলে আমারই মাথা খারাপ হয়ে গেছিল, তাই কী সব যে বলে ফেলেছি আজ আর খেয়ালে নেই। তুমি তো জানো বয়স হয়ে যাচ্ছে, এই বয়সে এসে অনেক কিছু মাথায় থাকে না। শাওলিন দ্বিধার শেষের স্তরে থাকলে সেটাও দূর করে দিল রেবেকা। প্রত্যুত্তর চোখ বুজে জোরে শ্বাস ছাড়ে শাওলিন।
স্মিত গলায় নির্ভর হয়ে বলে, আপনি জানেন না কাল আপনার অমন আচরণে কতটা অবাক হয়েছি। ভাবতেই পারছিলাম না আপনি কিনা কারোর সম্বন্ধে এমন কথা বললেন। থাক, যা হয়েছে তা হয়েছে, এসব বিষয়ে ক্ষান্ত দাও। শোয়েব কোথায়? আছে পাশে? এই প্রশ্নটা করার সময় রেবেকা সতর্ক ছিল। যে নাম মুখে নিচ্ছে সেই ব্যক্তি যেন নামেই অভিশপ্ত। বুনো জানোয়ারের মতো কখন কিসে ওত পেতে থাকে বলা যায় না। কাল নিশ্চয়ই শাওলিন ওসব কথা শোয়েবকে বলেনি। এই মেয়ের স্বভাব আবার কথা লাগানোর মধ্যে নেই। স্বস্তির দম ফেলতে নিবে ঠিক তখনই রেবেকা প্রচণ্ড ধাক্কা খেল। সমস্ত শরীরে বৈদ্যুতিক শক লাগার মতো শুনল ওপাশ থেকে হিম জাগানো অমানসিক গলাটা ওকে উদ্দেশ্য করে বলছে, কেমন আছো রেবা? সব ভালো? ঝটিতে নিজের মুখ ফিরিয়ে পিছে তাকায় রেবেকা। চক্ষু চরকাজ হয়ে যায় তখন। ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল সে, কিন্তু পেছন থেকে জোহরা খালেক ওনার ফোনটা নিয়ে এসে দাঁড়িয়েছে। কল লাউড স্পিকারে না থাকলেও কণ্ঠের ভারতটা এতটাই উঁচু, রেবেকা পর্যন্ত চমকে উঠে ভিড়মি খায়। রেবেকা তখন কান থেকে ফোনটা কিঞ্চিত ছড়িয়ে ঢোক গিলতে গিলতে হাত বাড়ালো। জোহরা ওর হাতে ফোন তুলে দিয়ে মৃদুভাবে বলল, শোয়েব কথা বলো। জানি না কিভাবে কলটা করলো, ধরো রেবেকা ধরো। জোহরার চোখ মুখ সংশয়ে আচ্ছন্ন। সে অবস্থা দেখে রেবেকা এক হাত শাওলিনের কল, অন্য হাতে শোয়েবের অদ্ভুত কল ধরে দ্বিধায় পড়ল। শাওলিন তখন ওপাশ থেকে খটকা লাগা গলায় বলছে, আপনার কল এসেছে মনি, এই কলটা কাটবো? রেবেকা দ্রুত ওর কলটা হোল্ডে ফেলে জোহরার ফোনটা কানে ধরল। আকস্মিক এই আক্রমণে দ্রুত নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ হ্যালো। আরে কী খবর শোয়েব? ভেবেছিলাম সময় বুঝে একবার কল করব, কিন্তু তুমি ব্যস্ত মানুষ তাই কল করা হয়নি। কেমন আছো? তুমি সময় বোঝো না তাই আমাকে কল করতে পারো না, কিন্তু আমার বউকে কল করে ঠিকই কথা লাগাতে জানো। কথা লাগাচ্ছি? কী কথা এগুলো? তোমার মুখ থেকে এসব কথা মানায়? যেটা মানায় সেটা শোনো, দোকানে আঙ্গুল দিয়ে কল কেটো না। মুখের লাগাম টানো। ভদ্রভাবে কথা বলছি বলে ভেবো না যে লাগাম ছিঁড়তে জানি না। মুখে লাগাম টানা বলেই ভদ্র আচরণ করছি। কাল একবার কল দিয়েছ, কিচ্ছু বলিনি। এখন আবার কল দিয়ে ঢং দেখাচ্ছ। আমার মিটিং ডিলে করে তোমার মতন নর্দমাকে সহ্য করছি। তুমি কি ছিঁড়তে জানো ওটা জায়গা মতো ছেড়ো। সিলেটের কোন জেলায় চাকরি করো খবর অবশ্যই আমার কাছে পৌঁছায়। বলেই শেষ কথাগুলো থেমে থেমে উচ্চারণ করলো সে। প্রত্যেকটা শব্দে আলাদা জোর দিয়ে বলল, কল দেবে না ওই নাম্বারে, ভুল করেও না। তোমার অবস্থা শোচনীয় করে ফেলবো রেবা। কাল যা করেছো এরপর তোমাকে ভদ্র হাতে ছাড় দেব না। হুমকি মেশানো গলায় কল কেটে দেয় শোয়েব। গলায় কালো টাইটা শেষবারের মতো ঠিক করে ফরেস্ট বাংলো থেকে দৃঢ় পায়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে মুখে অপমানের রং ছাপিয়ে থমথম করছে পরিবেশটা। এতটা তাচ্ছিল্য, এতটা রূঢ় কথা, এতটা অপমান রেবেকা আজ পর্যন্ত পায়নি। আজ পর্যন্ত কক্ষনো না। হল্ডে ফেলা কল কানে চেপে থমথমে রুক্ষে গলায় বলল, তোমাকে কল করব, ভালো থেকো, কোনো দরকারে কল দিতে দ্বিধা করো না, বাই। কল কাটতেই ভ্রু দুটো কুঁচকে যায় শাওলিনের। 2 মিনিট 3 সেকেন্ডের হোল্ডে কী হলো তা বুঝতে পারল না ও। ওদিকে রেবেকার চরম কালো মুখে রাগে ভঙ্গিমা ভয়ঙ্করভাবে ফুটে উঠেছিল। দৃশ্যটা দেখে মুহূর্তেই জোহরা হাত টেনে ডাইনিং রুমে এনে বসে। গ্লাসে পানি ঢালতে ঢালতে ক্ষীণ সুরে শোধায়, কী বলল? ও কী করে জানলো তুমি শাওলিনকে কল দিয়েছ? আমি হঠাৎ শোয়েবের কল দেখে আশ্চর্য। কল ধরতে না ধরতে ঠাস করে বলল, তোমাকে কলটা দিতে। কি হয়েছে রেবেকা, বলো দেখি। রেবেকা পানির গ্লাস নিয়ে ঠোঁট পানিতে ভেজালো। ছোট্ট চুমুকে গিলতে লাগলো সে। চোখ স্থির হয়ে আছে, ডান হাতের মুঠোটা বজ্র মুষ্টিতে পাকানো। নাকের অবস্থা ফুলে ফুলে উঠেছে। পানিটা সম্পূর্ণ শেষ করে ধীর গলায় বলল, শু, বাচ্চাটা আমাকে শাসাচ্ছে যেন ওর কচি বকে ওর ব্যাপারে কিছু না বলি। এটা ভালো করেই বুঝেছে ওই মেয়ে ওসব কথা শুনলে ওকে দু চোখে দেখতে পারবে না। বন বিভাগে চাকরি জুটিয়ে নিজের অতীত তো ঢাকা যেতে পারে না। এগুলো একদিন না একদিন বের হয়ই। জোহরা প্রশ্নবিদ্ধ চাহনিতে কথাটা বলল, শোয়েব তোমাকে গালি দিয়ে এভাবে বলল? রেবেকা তাচ্ছিল্যের হাসিতে ডান হাতটা মাছি দাঁড়ানোর ভঙ্গিতে নাড়িয়ে বলল, ওর মুড়ে আছে নাকি গালে দর? ওই মুখ নিচে রেখেছে নাকি? রেবেকাকে অদ্ভুত ভাষায় কথা বলতে দেখে ভ্রু কোচকান জোহরা। ক্ষণিকের জন্য ভাবনায় পড়েন এতটা মুখ খারাপই কী করছে রেবেকা। যতটা মার্জিত রূপ বাইরে দেখায়, রেবেকার অন্তস্থ রূপ ততটাই বিকৃত। যদি শাওলিন এই রূপটা দেখে তাহলে কি হবে তখন? ও কি রেবেকাকে হজম করতে পারবে? সহ্য করবে? মনে তো হয় না। কী যে হবে তো জোহরাও জানে না। মনে মনে তিনি বলতে থাকেন, মেয়েটার সামনে 2 ঘটনা,
যাকে এত আপন করে মানল সে ওর কতটা ভালো চায় সেটাই এখন প্রশ্ন। যাকে বিয়েটা করলো সেই ব্যক্তির অতীত নিয়ে ঘাটলে ভালো কিছু তো বের হবে না, কিন্তু দুর্গন্ধটাই ছড়িয়ে যাবে। পরিবেশ উত্তপ্ত, উনুনের মতো গরম হয়ে আছে সমস্ত নিস্তলা। পাহাড়ে গরম পড়লে ভয়ানক তেজ ফোটে, কিন্তু রাতের আধারে নেমে আসে শীতের মতো ঠান্ডা। ফাতির মানাজ, সেজ ও ছোট নাতবউকে নিয়ে রান্নাসহ বাকি তদারকি দেখছিলেন, কিন্তু ৮ সদস্যের জন্য প্রস্তুত করা ঘরকে ধোয়া মোছা পরিষ্কারকরণ সব কিছুই বাকি। বাংলোটা জমিদার সুলভ বলেই ঘরগুলো বিরাট, ছাদ উঁচু, পরিষ্কারে সময় লাগে। সবাই যখন বিভিন্ন দিকে ব্যস্ত, তখন ফাতিমা বন্ধ ঘরগুলোতে কীভাবে ঠিকঠাক করাবেন ভেবে পাচ্ছিলেন না। ঘটনায় তখন পদার্পণ করলো শাওলিন। সমস্ত কিছুই নিরীক্ষণ দৃষ্টিতে দেখার পর নিজেই আগ বাড়িয়ে দাদির কাছে জানালো সে সাহায্য করতে আগ্রহী। ফাতিমা গম্ভীর মুখে প্রথমে না জানান, কিন্তু ৮ ঘন্টা পরও যখন ফাতিমা, রোকেয়া, রাবিয়া, মতিন, মোখলেসকে ফাঁকা পেলেন না, তখন রাজি হলেন ওর অনুরোধে। শাওলিন পর্যাপ্ত বিশ্রামে সুস্থ, সঠিকভাবে ওষুধপত্র দেখভালের পর নিজেকে অনেকটাই ঝরঝরে অনুভব করছে। দোতলায় ঘর বেশি, কিন্তু মহারাজের ইচ্ছে হয়নি কাউকে নিচতলা থেকে ওপরতলায় থাকতে দেয়ার। কোমরে আঁচল গোজে, চুলে খোপা পাকিয়ে, হাতে ঝাড়ু ও বালতি নিয়ে প্রতিটা ঘর পরিষ্কারে ব্যস্ত হয় ও। ধুলো ঝেড়ে ময়লা ফেলে বিছানায় নতুন তক্তকে চাদর বিছিয়ে কপালে পরিশ্রমের ঘামটুকু হাতের উল্টো পিঠে মুছে। পুরো নিচতলা যখন পরিপাটি, তখন সূর্য প্রায় ঢলে পড়েছে। এমন সময় দিনের শেষ আলোতে কারো আগমনের শোর হলো। বস্ত্রমেঘ খ্যাত বাংলোর লৌহদ্বারে দুটো বিকট গর্জনে খুলে যাচ্ছে। চারধার কাঁপিয়ে ভীতিস্বর ফুটিয়ে দুটো গাড়ি ঢোকার গুম গুম আওয়াজ ভেসে এলো। শব্দটা শুনল সবাই। ঝটিতে নিজেদের কালি ঝুলো মাখা অবস্থা বদলাতে গোসলে ছুটল ঝটপট। দেরি করলে মুসিবত। যে দুজন ভদ্রমহিলা আসছেন তারা যদি দেখেন যে ওনার পুত্রবধূরা কাজের মহিলাদের মতো সেজে আছে, তখন শান দেয়া ছুরির মতো কথা ছুড়বেন। তাহিয়া হন্তে তন্তে নিচতলায় ছুটল শাওলিনকে একবার চাপা সরে বলে দিতে, শাওলিন, তাড়াতাড়ি করো, যতটুকু করেছো হয়েছে, বাকিটা রাখো। তুমি আমাদের চাইতেও বেহাল দশাতে আছো, এক্ষুনি গোসলে ছোটো। শাওলিন কোমরের বাঁ পাশ থেকে আঁচল খুলছিল, ভেবাচেকা খেয়ে আশ্চর্য গলায় বলল, আমার তো শেষ। আপনি এরকম অস্থির হয়ে কোথায় ছুটছেন? তুমি শব্দ পাওনি? ওনারা চলে এসেছেন তো, দাদি গিয়েছেন ওনাদের ভেতরে আনতে। এই ফাঁকে তাড়াতাড়ি এখান থেকে সরে এলাম। ওনার চাচা চাচিরা চলে এসেছেন। কই, আমি তো কোনো শব্দ পেলাম না। তাহিয়া দ্রুত সদর দরজার দিকে চোখ বুলিয়ে পরক্ষণে শাওলিনের দিকে তাকায়। কণ্ঠে যথাসম্ভব তাগাদা ঠেলে দিয়ে বোঝায়, আরে তুমি ভেতরের ঘরে আছো, শব্দ পাবে কিভাবে? এক্ষুনি গোসলখানায় যাও। শোয়েবে আসার পথে রাফান কল করেছিল একটু আগে, ওরা আসছে। চুলায় তরকারি দিয়ে তোমাকে খবর দিতে পাইনি। এবার চোখে চমক ফুটল ওর। একটু আগের অসচেতন ভঙ্গির চাপা উত্তেজনা নিংড়ে এলো। শাওলিন দ্রুত খালি বালতিটাতে নিয়ে বেরোতে থাকলে হঠাৎ তাহিয়ার গলা শুনল। উপরে যাবার সিঁড়িতে পা রেখেছে ঠিক তখনই শুনল, সর্বনাশ, বলতে বলতে এসেই গেছে। কি মস্ত বড় দেরিটা হয়ে গেল। কথা কয়টা শুনতে দেরি, শাওলিনের বুঝতে দেরি হলো না। কানে ভেসে আসছে চেনা বাহনের আওয়াজ, ধাপ করে দরজা খোলার পরিচিত শব্দ। বজ্র ভারী গলাটা বেজে উঠল পরিমিত ভঙ্গিমায়। শাওলিনের তখন কি হলো নিজেও জানল না। সিঁড়িতে ধপ ধপ পা ফেলে অস্থির গতিতে ছুট দিল দোতলাতে। পেছন থেকে নিকটে আসছে সেই সুর, সেই পদশব্দ, সমবেত মানুষের হৈ হৈ হাসির। শাওলিন যখন অস্থিরভাবে ছুটে চলে যাচ্ছে, তখন সদর দরজা দিয়ে ঢুকছে শোয়েব। বাহাতের বাহু থেকে সুর ঝুলছে, সাদা শার্ট টাই দ্বারা বাঁধা, রিমলেস চশমার এপাশ থেকে বুদ্ধিদীপ্ত চোখ স্থির হলো। সরাসরি বিদ্ধ হলো ছুটে যাওয়া মানবীটির দিকে। এক ঝলক দুজোড়া দৃষ্টি একত্র হলো, কিন্তু সেকেন্ডের ভগ্নাংশ আড়াল হয়ে গেল ও। তুষার শুভ্র শাড়ি, গাঢ় নীল ব্লাউজ, এলোমেলো খোপা থেকে চুল খুলে আসা চুল। শোয়েব মন্থর হয়ে গেল। হঠাৎ ডান পাশ থেকে কেউ একজন বলে উঠল, বউ নাকি? সম্মুখ থেকে চোখ সরিয়ে পাশে তাকায় শোয়েব। বড় চাচা তৌকির মির্জার দিকে চেয়ে মাথা নাড়ায়। মুখে শব্দ উচ্চারণ না করলেও ভাতিজার এই ভঙ্গিমাটা বোঝেন ভদ্রলোক। তিনিও কিছুটা সাবধানতা অবলম্বন করে বলেন, নতুন বিয়ে করলে ঘরে সময় দিতে হয় বাবা, এমন দায়িত্ব ফেলে বাইরের দিকে ঝোঁকো না। কথাটা পরামর্শ হিসেবে দিলেও তিনি চাচ্ছিলেন শোয়েব মর্মটা বুঝুক। ওর বাবা যে কাজগুলো করতেন সেই ব্যাপারগুলো না ঘটুক। বাইরের দুনিয়ার প্রতি ফারদিন মির্জা একনিষ্ঠ ছিলেন,
স্ত্রী সন্তান পরিবারের প্রতি ভীষণ যত্নবান হলেও কোথাও যেন আরও চাই ব্যাপারটা বুকে পিপাসা তুলত। বড় ভাইকে তিনি যে কতটা ভালোবাসতেন এ কথাটা তো তাদের জানা। তৌকির সাহেব এগোতে এগোতে বললেন, খবরটা পেয়ে হতভম্ব ছিলাম, কিন্তু এটাও ভেবেছিলাম তুমি ভুল সিদ্ধান্ত নেবে না, অন্তত এই দিকটাতে। যেহেতু তাহমিনার বিষয়টা কানে এসেছে, এরপর আর কোনো কথা থাকে না। শোয়েব তবু চোখ। পেছন থেকে দুই চাচি, দাদি ও মতিনলালের কণ্ঠ ভেসে আসছে। রাফান গাড়ি ঘুরিয়ে কোয়ার্টার মুখো। পার্থ রাতের তদারকিতে কিছু জনে ব্যস্ত। তৌকির আশেপাশে পরক দৃষ্টি বোলাতে বোলাতে হলঘরের সোফায় বসে বললেন, এই বাড়িটাই তোমার নানা কিনতে চেয়েছিল। শোয়েব চাচার দিকে চোখ রেখে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। পরক্ষণে কী ভেবে উত্তরটা দিল, জি, বায়নার চেয়ে শর্ত বেশি ছিল। নানা সেসব শর্তে এগোতে পারেননি। আমি অবশ্য নিঃশর্তেই কিনেছি। জমিদার এই এলাকা ছাড়তে চাচ্ছিল। কিছুক্ষণ চুপ থেকে তৌকির সাহেব বললেন, তুমি কি ইচ্ছে করে এই অঞ্চল বেছে নিয়েছ? যেখানে এসব সমস্যা বেশি সেখানেই তোমার মনোযোগ। পেছন থেকে সদর দরজা দিয়ে বাকিরা ঢুকছে। শোয়েব ব্যাপারটা বুঝে আর কথা বাড়ায়নি। মাথা পিছু করে দুই চাচির একজনকে দেখে চোখ কঠোর করে দিয়ে শান্ত বানালো। চাচাকে বসতে বলে গোসলের কথা জানিয়ে উপরে উঠল সে। কানে ততক্ষণে গলা ফাটানো কণ্ঠের কথা ভেসে আসছে। নিজ ঘরে ঢুকতেই স্যুটটাকে ডিভানের উপর রাখলো সে। ঘর খালি। গেল কোথায়? নাকি ঘরেই ঢোকেনি? ভাবতে ভাবতে হঠাৎ দুয়ার খোলার শব্দ পেল সে। মাথা পিছু ঘুরতেই দেখল দুহাতে ময়লা ঝাড়তে ঝাড়তে ভেতরে ঢুকছে শাওলিন। কিন্তু ঘরের ভেতর তাকে দেখে শিউরে উঠল। অবাক চোখে ভ্রু কোচকাতে গিয়েও কপাল সমান করল। শোয়েবের মাথা থেকে পা পর্যন্ত নজর বুলিয়ে দেখছে। হঠাৎ দুপা এগোতে শাওলিন সংকুচিত হয়ে গেল। দুহাত মুঠো করে শাড়ি খামচে ধরল। শোয়েবর মুখোমুখি দাঁড়িয়ে বলল, গোসল করনি? শাওলিন চট করে নিজের অবস্থা দেখে মাথা উঁচু করে জানালো, না, ব্যস্ত ছিলাম। শোয়েব আবার ওর দিকে এক প্রস্ত চোখ ঘোরালো। ওই চাহনির কাছে কোকড়ানোর বালকের মতো জড়সড় হচ্ছিল শাওলিন। ওই নীল চোখ যেন লেজার সম্পূর্ণ চাহনি, যাতে এফোর এফোর করে সব কিছু দেখে ফেলা সম্ভব। শোয়েব ডান হাত বাড়ালে শাওলিন ওই পুরুষ্ট হাতটাকে দেখে দম বন্ধ করে ফেলে। নিঃশ্বাস আটকে দাঁতে দাঁত খিঁচায়। থাবার মতো ওই হাতটা ওর মাথার উপর আসলো। এরপর দু আঙ্গুলে কিছু একটা তুলে ওর দিকে সেটা সম্মুখে ধরে বলল, কী কাজ করেছ যে এত ব্যস্ত? গোসলের সময় দুপুর টাইম, আর এখন 6:45 বাজে। ঠোঁট গোল করে ফু দিয়ে মাকড়সার ঝুলটা হাঁটালো শোয়েব। হাতটা ছেড়ে নিজের টাই আলগা করতে করতে ওর মুখে তীর চাহনি বিঁধালো। শাওলিন অবরুদ্ধ শ্বাসটা প্রচণ্ড হিমশিম খেয়ে ছাড়ল, কিন্তু বুকের ভেতর অশান্ত ঝড়কে স্থির করতেই বলল, নিচতলার ঘরগুলো অপরিষ্কার ছিল, এতক্ষণ সেদিকেই ব্যস্ত ছিলাম। কাজ শেষ না করা পর্যন্ত গোসলে যেতে পারিনি, তাই আজ একটু দেরি। আচ্ছা, ভদ্র মানুষের মতো সায় জানালো শোয়েব, যেন বিষয়টা কত নিত্য নৈমিত্তিক। তার বিয়ে করা বউ এভাবেই ঘরদোর গুছিয়ে রাখে, নিজ হাতে পরিচ্ছন্ন করে, সব কিছু সামলাতে গিয়ে 12টা থেকে 6টা বাজায়। কী সুন্দর অভিব্যক্তি। শাওলিন গভীর শ্বাস ছেড়ে আলমারি থেকে টাওয়াল বের করতে লাগলো। শোয়েব ততক্ষণে টাই, ঘড়ি, ওয়ালেট, ঘড়ির চাবি সমস্ত কিছু ড্রেসিং টেবিলে রাখছিল। ঠিক তখনই খুব স্বাভাবিক কণ্ঠে শোয়েব বলল, এর আগে কখনো বাথরুম শেয়ার করেছ? শাওলিন প্রশ্নটা শুনে নিজের পোশাক বের করতেই বলল, না, কিন্তু কেন? শোয়েব দু হাতে কোমরের বেল্ট খুলতে খুলতে বলল, কিছু না, আমার পোশাক বের করে দাও। শাওলিন কথা মতো টি শার্ট, ট্রাউজার, টাওয়াল সমস্ত বের করে দিল। বিছানায় রেখে নিজের পোশাকগুলো যখন বাথরুমের ক্লথ হ্যাঙ্গারে রাখছিল, ঠিক তখনই কানে অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো যেন দরজার ছিটকিনি লাগাচ্ছে। শাওলিন তৎক্ষণাৎ পিছু ঘুরতে ওর সমস্ত শরীর যেন কাটা দিয়ে উঠল। হাত থেকে দ্বিতীয় তাওয়ালটা ঝপ করে খসে পড়ল। বাথরুমের দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে সে। দু হাতে সাদা শার্টের বাটন খুলতে খুলতে বলল, এখন থেকে বাথ, ব্রিথ, বেড আমার সঙ্গে শেয়ার করবে। কথাটা শেষ করতেই কাঁধের উপর থেকে নিজের পোশাকগুলো ওর দিকে ছুড়ে দিল শোয়েব। ক্লথ হ্যাঙ্গারে ওর শাড়ির পাশে রাখার ইঙ্গিত করল। শাওলিন এতটাই স্তব্ধ, দু হাতে শোয়েবের পোশাক ধরে মূরভঙ্গিতে তাকিয়েছিল। একবার হাতে থাকা পোশাকের দিকে তাকালো, আরেকবার তাকালো শোয়েবের দিকে। বহু কষ্টে ঢোক গেলে বিপন্ন গলায় বলল, আপনি এখানে গোসল করবেন? খুব ধীরে সুস্থে গা থেকে শার্ট খুলছিল শোয়েব। ডান হাতে পুরনো ব্যান্ডেজ, জায়গাটা এখনও ব্যথা, চামড়ায় লালচে বর্ণ। তবু সাবলীল ভঙ্গিতে শার্টটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল,
আমি তোমার সঙ্গে গোসল করব। আমাকে গোসলের জন্য সাহায্য করো শাওলিন। বডি ওয়াশ নিয়ে এসো। হুকুম ছেড়ে বাথটাবের একদিকে বসে পড়ল শোয়েব। জায়গাটা বসার জন্য প্রশস্ত। শাওলিন দুদিকে মাথা নাড়িয়ে না ভঙ্গিতে বলতে লাগলো, আপনি গোসল করুন, আমি এভাবে সম্ভব না। আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, শেষ করুন। শার্টটা নীলঝুড়িতে রেখে ত্রস্ত পেয়ে যাচ্ছিল শাওলিন। তার আগে বন্য মেজাজে সোর ফুটল কারোর। বাইরে এক পা দিলে নিচ পর্যন্ত ঝামেলা হবে। আমি চাই না সেরকম কিছু হোক। তোমার কাছে খারাপ কিছু দাবি করিনি, শুধু আজ আমাকে সাহায্য করো। এবারের কথা ওর গতি আটকে দিল। শাওলিন ভ্রুক্ষেপ করবে না ভেবে ওর দিকে তাকালো। ক্লান্তিতে নজ্জ মুখ, চোখ দুটোর রাত জাগা পরিশ্রম, হাতের তালু দুটোয় ধুলোর চিহ্ন। চোখটা যখন তার পুরুষ্ট বাহুর কাছে পেশালো মাংস ব্যান্ডেজ মোড়ানো দেখালো, তখন ঠিক জেদ করলো না। সংকোচ যেটুকু ছিল সেটুকুও তার ওই অবস্থা থেকে চাপা পড়তে লাগলো। শাওলিন পায়ে পায়ে এগিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু এরপর আমাকে একা ছেড়ে দেবেন, রাজি? সে মাথা তুলে ঊর্ধ্বমুখী তাকায়। শাওলিনের চোখে নিজের ব্যাকুল চোখ দুটো রেখে বলতে চাচ্ছিল, দুদিন ছেড়ে দিলাম, আরও সময় চাই। কিন্তু মুখে উত্তর দিল, রাজি। শাওলিন লম্বা আঁচলটা কোমরের কাছে গুজে সম্মতি বোঝায়। দেয়ালে থাকা ক্যাবিনেট খুলে চিকিৎসা বাক্স নিয়ে আসে। সে চুপ করে বসে ওর টুকটুক করে করা কাজগুলো দেখছে। চোখে আনন্দ, পুলক আবেগের স্তুতি। শাওলিন যদি একবার তার দিকে তাকাতো তবে বুঝতে পারত ওর দিক কতটা ব্যাকুল বিভর নয়নে তাকিয়ে আছে সে, যেন চোখ দিয়ে মেটাচ্ছে হৃদয়ের পিপাসা। শাওলিন ডান দিকে বাথটাবের চওড়া ধারের ওপর বসল। পুরুষোচিত বাহুটা এই প্রথম নরম আঙ্গুলে ধরে আতময়লা ব্যান্ডেজটা খুলে দিতে, কিন্তু হাতের পেশি কী ভয়ানক কঠোর, যেন মোটা কোনো পিণ্ড, যাতে আঙ্গুল ডাবে না, ফাঁপা মাংস অনুভূত হয় না, বরং কী মজবুত দৃঢ় পেশি। এই চওড়া বাহুতে কাউকে বেঁধে ফেললে সে কি নিঃশ্বাস নিতে পারবে? দম আটকে মৃত্যু হবে না? শাওলিন অজান্তে ঢোক গিলল। ব্যান্ডেজটা খুলে ক্ষত জায়গাটা ছোট ছোট চোখে দেখল, যেন হাত তার, কিন্তু ব্যথার ঘা হচ্ছে ওর। নিজের নরম ঠোঁটে দাঁত বসিয়ে জায়গাটাতে স্যাভলন চড়ানো তুলে দিয়ে মুছল। মৃদু গলায় নরম স্বরে বলল, আপনি সেই দুদিন কোথায় ছিলেন? আপনার সহকর্মী রাফান একা ফিরেছিল, কেউ বলতে পারছিল না আপনি কোথায়, সঙ্গে ফোনও বন্ধ। কথা শুনে খানিক মুচকি হাসলো সে। ওর দিকে দুটি চোখ ছুঁয়ে রেখে বলল, তুমি কি আমার খোঁজ রেখেছিলে? কেউ তো বলল না তুমি কিছু জানতে চেয়েছ। তুলো ধরা হাত কিঞ্চিত থামিয়ে মুখ তুলে শাওলিন দুটো কৃষ্ণকালো চোখ তার মুখে স্থির করে বলল, আপনি জানেন ও সময় কিছু বাউন্ডারি ক্রস করা আমার পক্ষে ছিল না। মর্তুজা বাড়িতে মির্জা বাড়ির কাউকে নিয়ে ভাববো, সেটা নিশ্চয়ই নানা কথা ছড়াতো। তুমি কি জানো আমি তোমাকে কিভাবে চিনি? কেন হাতের কাছে নিজের ফুফাতো ভাইকে পেয়েও কিছু করিনি, কিছুই বলিনি? শাওলিন মন থেকে সত্যিটাই বলল। ওর মুখ জুড়ে থাকা এলো চুলের গুচ্ছগুলো ওকে নিষ্পাপ করে তুলেছে। সেদিকে তাকালে শাওলিন নির্ভর সুরে বলল, আমি জানি না আপনি কেন ঢাকায় এসেছিলেন, কেন ফার্ম গেট প্রান্তিক গেট শেষে মর্তুজা বাড়িতে এলেন। সত্যি বলতে আমি আপনার সম্বন্ধে কিছুই জানি না। ডাগর দুটি আঁখি একরাশ হতাশা ফুটিয়ে নত হলো। পুনরায় ব্যস্ত হলো তুলো ধরা হাতে ক্ষত পরিচ্ছন্ন কাজে। সে পা হাত বাড়িয়ে ওর ঝুঁকোনো মাথা রেখে দিল। পলকে একটু চমকে উঠে শাওলিন, কিন্তু স্থির হয়েও মাথা না তুলে সেভাবে হাত চালিয়ে কাজে প্রবৃত্ত থাকল। সে সেই প্রশস্ত থাবাটা ওর মাথায় রেখে আঙ্গুল ডোবালো ওর রেশম চুলে। শাওলিন সে স্পর্শে চোখ বুজে ফেলেছে। অনুভব করছে সাঁড়াশির মতো আঙ্গুলগুলো চুলের গহীন ছুঁয়ে যাচ্ছে। গোড়ায় গোড়ায় মখমলি পরশ ছুঁয়ে দিতেই শোয়েব আবেগপূর্ণ স্বরে বলল, আমার ব্যাপারে কী জানতে চাও? তুমি তো কখনো বলনি, কী জানার ইচ্ছা তোমার? তুমি সবার কাছে মিশুক, কিন্তু আমার কাছে কেন ওভাবে থাকো? ওই পৌরস্বরে কিছু একটা মিশে আছে। কী মিশে আছে তা শাওলিন জানে না, শুধু চুপ করে তার কথাগুলো শুনে যাচ্ছে ও। চোখ বুজিয়ে চুলের গহনে আঙ্গুলের উষ্ণে অনুভব করে যাচ্ছে তার স্পর্শটুকু। সে এবার ইঞ্চিখানেক ওর কাছে এগিয়ে বলল, তুমি বাউন্ডারি ক্রস করো শাওলিন, কারণ আমি ওটাই চাই। আমি বাধা দেব না, তোমাকে জোর করব না, তুমি আমার কাছে নিরাপদ, এটুকু বিশ্বাস করো তো? সে হাতের অতলে থাকা মাথাটা বার দুয়েক নড়তে টের পায়। সামান্য নাড়িয়ে হ্যাঁ জানালো শাওলিন। নত মাথা অবশেষে উপরে তুলে সরাসরি তাকালো শোয়েবের পানে। হাতের তুলো ক্ষতস্থানে চেপে ধরেছে, এটাও খেয়াল করেনি। শোয়েব বুঝতে দেয়নি ব্যথা পাচ্ছে।
ওর মাথায় রাখা হাত ধীরে ধীরে ওর গালে নামিয়ে হঠাৎ চিবুকটা তুলে ধরল। কম্পনরত গোলাপি উষ্ণ ঠোঁট দুটো তার তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছে। সে অমক গহন থেকে চোখ সরিয়ে ওর চোখে চেয়ে বলল, ব্রিজ শেয়ার কবে করছো জানি না, কিন্তু বেশি দিন অপেক্ষায় রেখো না। কথাটা ইঙ্গিত ছুটতেই ওর কেঁপে ওঠা ওষ্ঠদর ফের দৃষ্টিবন্দী করল শোয়েব। নিজের পিপাসু অধর ওই গহীনে ডুবিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে রুখে নিচ্ছিল। তবু চাওয়ার কাছে মন যখন তীব্র প্রবল, তখন ওই পুরুষালী ঠোঁট দুটো ওর থুতনিতে ছুঁয়ে দিল। প্রবলভাবে চেপে রাখল স্পর্শটুকু। অনুভব করছিল তার ডান বাহু থেকে হাত সরে গেছে শাওলিনের। তীব্রভাবে অবিন্যস্ত হচ্ছেও ভারসাম্য রক্ষার্থে শাওলিন বসা থেকে দাঁড়িয়ে যেতে চাচ্ছিল, কিন্তু সেটাও রুখে দিল শোয়েবের দামাল প্রতিরোধ। ডান হাতের অশরিক ভরে ওকে কোলের ওপর বসিয়ে নেয় সে, টেনে নেয় বুকের খাঁচে খাঁচে। আচম্বিকে শিউরে ওঠার সুযোগও দেয়নি ওকে। তার আগেই যে হাতের তীব্র ব্যথা, সেই হাতে ওই কোমর আগলে ভরটুকু নিজের মাঝে করল। শাওলিন একটু আগের কল্পনায় যে ভয়ঙ্কর ব্যাপারটা ভেবেছিল, সেটাই যেন এই মুহূর্তে ঘটে যাচ্ছে। বাহুর বেরিতে আটকে পড়ে দমবন্ধ পরিস্থিতি হয়েছে। হাঁসফাঁস করতে থাকলে এতটুকুও ছাড় পেল না। যেন খাঁচাবন্দি পাখিটা বাহুবন্দি দুর্গে ফেসে গেল। শোয়েব ওই মুহূর্তে একদিকে ফাইরুজের মৃত্যু, অন্যদিকে ক্যামেরার সত্য, এদিকে দায়িত্ব ও দূরত্বে সরিয়ে রাখা অনুভব নিয়ে এলোমেলো ছিল। যেন এই শোয়েব সেই শোয়েব নয়, যে নিজেকে কারো কাছে ধরা দেয়নি, কাউকে এক তিল পরিমাণ বুঝতেও দেয়নি। সে নিজেকে ধরা দিয়ে নিজের বেপরোয়া দিকটাকে সামনে আনতে চায়নি, কিন্তু এখন ছাড়া পাওয়া বুনো দিকটা ধরা পড়ে যাচ্ছে। শোয়েব চোখ বন্ধ রেখে ওর কানের কাছে ঠোঁট রাখে। দুবাহুর ডোর আরও ভয়ানক করতে প্রতিটা শব্দ ওর কানে ছুঁয়ে বলে, হাতের ক্ষত যেভাবে সারিয়ে দিচ্ছ, সেভাবে আমাকেও সারিয়ে দাও। যেখানে তুমি আছো এখন, সেখানে শান্তি ছড়িয়ে দাও। শব্দের রেশে চোখ বুজে ফেলেছে শাওলিন। তাকায়নি একবারও। অনুভব করতে পারছে বেপরোয়া নিঃশ্বাস ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে কানের কাছে। বলশালী হাতের রুক্ষ থাবায় প্রচণ্ড আঁটো অনুভূত হচ্ছে কোমরের ডান পাশে, কিন্তু হাতটা সরিয়ে দেবার আকাঙ্ক্ষাটুকুও কেন যেন হলো না। পৌরস্তপ্ত হাতের ওপর নিজের কোমল হাত বসিয়ে মৃদু গলায় বলল, হাতে ব্যথা আপনার, কাটা জায়গাটা ফুলে আছে। এটুকুই যথেষ্ট ছিল। কানে শব্দগুলো পৌঁছাতেই সমস্ত বাঁধন ঢিলে করে দিল। যেটুকু তীব্র ভাব ধরা দিয়েছিল তা নিমেষে হাওয়া। আগের মতো কঠোরতার মুখে সে হারিয়ে গেল সে। নিজেই বসা থেকে উঠে শাওর ছেড়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়ালো, যেন তার চেহারা ও চাহনি শাওলিন না দেখতে পাক। দোনমনে অবস্থা নিয়ে শাওলিন উচ্ছিষ্ট তুলোগুলো বিনে ফেলতে থাকে, কিন্তু আর চোখে দেখতে থাকে মানুষটার গতিবিধি। সে নীরব হয়ে কৃত্রিম ঝর্ণায় ভিজছে। একটা হাত দেয়ালে রাখা, মাথা কিঞ্চিত ঝুঁকানো, চুল গড়িয়ে কপাল চুয়ানো পানিটা লম্বা হয়ে পড়ছে। কিছু হয়েছে অবশ্যই। ফেরার পর থেকে চোখ দুটো নিষ্প্রাণ। ওই অদ্ভুত সুন্দর তারা দুটো ওকে কিছু বুঝতে দিচ্ছে না। কী ভেবে কাচের ক্যাবিনেট খুলে বডি ওয়াশ, জেন্টস শ্যাম্পু, নরম লোফা বের করে নিল। বুকের ভেতর যে সংকোচ দানা কাটার মতো অস্বস্তি দিচ্ছিল, তা কাটিয়ে উঠে পা বাড়ালো তার কাছে। ইঙ্গিতপূর্ণ কাশি দিয়ে বলল, সাবান মাখানোর জন্য এদিকে ঘুরতে হবে, ঘুরবেন একটু? চোখ খুলে দেয়াল থেকে হাত নামালো শোয়েব। ডানে তাকিয়ে ওর নিষ্পাপ মুখটায় তাকালো। সাদা স্যাটিনের শাড়ি ওর গায়ে, ছোট হাতে গাঢ় নীল ব্লাউজ। চুলগুলো খোপা থেকে মুক্ত হতে চাইছে। কোমল গলায় যে পাশে ছোট্ট একখানা তিল, সেখানে কালি মেখে আছে। শোয়েব ওর কথা মতো ঘুরে দাঁড়ালো। শাওয়ার নাপটা বন্ধ করে দিয়েছে। লুফায় সাবান মাখিয়ে ফেনা তুলে শাওলিনও চুপচাপ তার সারা গায়ে মাখিয়ে দিল। কিন্তু বিপত্তি দেখা গেল তার উচ্চতায়। এই পর্যন্ত মুখটা উঁচু করে তালগাছ সম উচ্চদেহী পুরুষটাকে দেখতে হতো তার। এখনও যে খুব আরামে কাজ করতে পারছে তা নয়। ঘাড় ও গলায় হাত উঁচু করে সাবান মাখাতে হচ্ছে, কিন্তু এখন আরও উঁচুতে হাত উঠাতে দু পায়ের ভরও কুলাবে না। বাধ্য হয়ে ব্যাপারটা মুখে বলল শাওলিন, মাথা নোয়ানো যায়? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখতে পেল। মাথা নুইয়ে দিয়েছে শোয়েব। ওর উচ্চতা বরাবর নিজের ঘাড়কে নত করা। ব্যাপারটা অদ্ভুত অনুভূতি টের পেল শাওলিন। কিছু না বলে এই প্রথম তার মাথাটা দু হাতে স্পর্শ করল। জানে না কেন হঠাৎ প্রশ্নটা করে উঠেও, আপনি সেদিন কোথায় ছিলেন? চোখ বুজে উত্তর করে শোয়েব, কোন দিন? ধানমন্ডিতে ফিরলেন না যেদিন। হাত উঁচু করে পায়ের পাতায় ভর করে দাঁড়িয়েছিল শাওলিন।
কোমরের কাছে গোজা আঁচল ধীরে ধীরে খুলে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই ওর। উঁচু হয় আর ব্লাউজের প্রান্ত উপরে উঠে যাচ্ছে, অনাবৃত হয়ে যাচ্ছে পেলব পেট। ক্ষণিকের জন্য চোখ খুলেছিল শোয়েব, তাতেই নিচু করা মাথার ব্যাপারটা দেখতে পেল সে। অন্যদিকে শাওলিন চুলে আঙুল চালনা করতেই বলল। বিধ্বস্ত চেহারায় ফেলেছিলেন, মনে হচ্ছিল না স্বাভাবিক কাজে। হঠাৎ কথা আটকে গেল। শাওলিন কী যেন আঁচ করে মাথাটা ধীরে ধীরে নিচু করল। চোখ দুটো যখন নিচের দেহে পড়ল, স্পষ্ট দেখতে পেল ওই হাত দুটো ভয়ঙ্কর কাজ করছে। সাদা শাড়িটা একপাশে সরিয়ে পেটের ডান দিকে উন্মুক্ত করেছে। শাওলিন দ্রুত বাধা দিতে চাইল, কিন্তু দেরি হয়ে গেছে। সে এবার আঙুল ডেবে গেল নরম চামড়ায়। সমস্ত শরীর প্রচণ্ড শিউরে কুকড়ে উঠল। কানে শুনতে পেল শোয়েবের প্রশ্নবাণ, কীভাবে হয়েছে? একবার নিচু চোখে তাকাইও। ইতস্তত গলায় কিছু বলবে, তার আগে কেউ অধৈর্য কণ্ঠে বলে উঠল, কীভাবে হয়েছে বলো না কেন? এই বিষয়ে কিছু বলতে চাইছিল না। পারতপক্ষে বিষয়টা সেই ঘটনার সঙ্গেই যুক্ত যখন মায়ের আর্তমুখ ওর শিশু মনে ভয় জাগাত। কখনো বলতে পারতো না ওই নৃশংস শব্দ কতটা লোহমর্ষক। রাতে ঘুমোতে গেলেও স্বপ্নে হানা দিত। সে এই মুহূর্তে এতটাই স্তব্ধ ছিল যে মাথা উঠালো ওর চোখের দিকে। চুপ করে খানিক পর্যবেক্ষণ করলো, ওকে দেখলো, ওকে বুঝে নিল। তারপর গভীর শ্বাস ফেলে খুব হালকা গলায় বলল, এরকম আরও আছে? শাওলিন স্থির চোখে মাথা ডানে পায়ে নাড়ায়। আর নেই পোড়া দাগ, শুধু এটি। স্বস্তির চাহনি ছড়ায় নীল চোখে। মাথা নিচু করে ফর্সা চামড়ায় পোড়া দাগটা ছুঁয়ে যেতে থাকে। এবার যেন চেপে থাকা আঙ্গুল নয়, বরং নাজুক কিছুতে সাবধানে ছোঁয়া হাত। যে লোকটা দেখলো, বুঝলো, তারপর চুপ হয়ে গেল, সেই লোকটা ওর সবটুকু নীরবতাকে চুপচাপ বুঝে নিল। শাওলিন এই প্রথম নিজ থেকে ব্যক্ত করলো কিছু বিভৎস দাগ। ছোট থাকতে দাদা, আর এখন আপনি দেখেছেন। চোখ তুলে ওর দিকে তাকায় শোয়েব। কপালের ডান দিকে চেয়ে শ্যাম্পুর ফেনা নামছে। ভ্রুর কাছে পৌঁছাবে দ্রুত, চোখটা বাঁচাতে হাত নামিয়ে মুছে দিল শাওলিন। কিন্তু সে সময় খেয়াল নেই শ্যাম্পুর হাতেই মাখা। চোখ বাঁচাতে গিয়ে চোখে ঢুকে গেল খানিক। শোয়েব মুহূর্তেই দু চোখ খিচিয়ে ফেলল। শাওলিন ত্রস্ত হাতে শাওয়ারটা ছেড়ে দিল। পানির ফোয়ারা থেকে বাঁচতে যখন দুপা পেছাবে, ঠিক তখনই গতি আটকাল শোয়েব। যে হাত ওর কোমরের এক পাশে চেপে ধরেছিল, সেই হাতেই বেড়িবাঁধের মতো ওকে বুকে টেনে আনলো। এক ঝর্ণার নিচে যুবতবু ভিজতে থাকা শাওলিন চোখ খুলে দেখার অবকাশ পেল না। টের পেল খোপাটা খুলে দেওয়া হচ্ছে। সাদা শাড়িটা বাঁকাত থেকে পিনমুক্ত হয়েছে। কিছুক্ষণ পর ভেজা ফ্লোর ঝপ করে লুটল শাড়ির আঁচল। পাহাড়ি রাত 9টা। মাঝরাতের মতো ঝিঝি পোকার স্বর চারাধার থেকে মুখর। বাতাস ছুটে আসছে সদ্য সাজানো ডাইনিং টেবিলের দিকে। পরিবেশটা হইচইপূর্ণ ছিল, কিন্তু এখন গভীর নীরবতায় ঢাকা। ডিম্বাকার টেবিলের ডান দিকে পুরুষ, বাঁদিকে সমস্ত নারী বসা। দুই চাচি সবিতা ও আরিফা, দুজনের গর্ভে 2টি করে পুত্র, যারা প্রত্যেকেই শোয়েবের বয়সে বড়। আহসান, শাহেদ, তৌহিদ, জাবের। শোয়েবের কাজ ঘেঁষে জাবের বসা, তার পরপর তৌহিদ, শাহেদ, শেষে আহসান। টেবিলের ও মাথায় ছোট চাচা খালিদ মির্জা বসে আছেন, মুখে পরাক্রম গাম্ভীর্য। কাঁচা পাকে এক মাথা চুল ছোট করে ছাটা, পরনে ধূসর পাঞ্জাবি পাজামা। চেয়ারের পাশে 2টো স্কেচ ওনার পঙ্গুত্বকে ইশারা করছে। শোয়েব সদা সর্বদার মতো টেবিলের এই মাথায় শির উঁচু চেয়ারে বসা। তার বাঁদিকে ফাতেমা নাজ বসতেন, কিন্তু ফাতেমা নিয়ম বদলে শাওলিনকে বসিয়েও পাশের চেয়ারে আসন গ্রহণ করেছেন। ব্যাপারটায় মুখ কালো করলেন সবিতা। নিজের ছেলে আহসান যখন শেগুফতার সঙ্গে পাশে বসতে চাইত, তখন ফাতেমা যে অগ্নিদৃষ্টি বর্ষণ করতেন তার জীবনেও ভুলবেন না। কত বড় দজ্জাল হলে এক চোখে 2 নাতি। আরিফা খুঁটিয়ে খুঁটিয়ে নতুন বধূর কর্ম দেখছিলেন। তাহিয়ার সহযোগিতায় প্রত্যেকের পানির গ্লাস ভরে দিল নিজেই। অধরা ভাত বেড়ে প্লেট এগিয়ে দিচ্ছে। শেগুফতা বাবার বাড়িতে বিয়ে খেতে ব্যস্ত, সঙ্গে জুটিয়ে নিয়ে গেছে মিথিলাকেও। সবিতার সব জানা সত্ত্বেও একটা না জানার ভঙ্গ করে বললেন, তাহিয়া কি শেগুফতার সঙ্গে কথা বলো না? হঠাৎ চমকে উঠে চাচি শাশুড়ির দিকে তাকালো। ভদ্রমহিলা ভালো করে জানে শেগুফতা তাহিয়াকে সুনজরে দেখে না। ছোট হয়েও শেগুফতাকে যেটুকু মর্যাদা দেয়, উল্টো তাচ্ছিল্য পেয়েছে সে। তাহিয়া শান্তভাবে পরিস্থিতি সামাল দেয়। বিয়ে বাড়িতে কথা বলার সময় কোথায় চাচি? ভাবি আসুক, এখানে তো সবাই আছি, এখানে কথাবার্তা হবে। ভাতের পাশে মিষ্টি কুমড়ার ভাজি তুলে নিল সবিতা। ঠোঁটে ক্রূর হাসিটা ফুটল ওনার। যায় যায় মিল থাকতে হয় বউ, নইলে কার বিপদে কার দরজায় যেতে হয় বলা যায় না। সংসারে হাঁড়ি পাতিল একসাথে হলে শব্দ একটু হবে,
তাই বলে খোঁজ খবর নিবে না, এ কেমন কথা? সবিতার কথায় বিরক্ত হলো পুরুষটা। আহসান মায়ের দিকে তাকালে কী ভেবে ছোট ভাইয়ের দিকেও দৃকপাত করল। মুহূর্তেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কনকনে স্রোত নামল। সে ব্যগ্র বাঘের দৃষ্টিতে সবিতাকেই দেখছে। পরিস্থিতি বিপন্ন, থামানো দরকার। আহসান মিথ্যে হাসির জোয়ার তুলে শাহেদকে ধরতে চাইল, কিন্তু পারল না, দেরি হয়ে গেছে। শাহেদ প্রথম লোকমা মুখে দিয়েছে, তখনই তর্জন করা মেঘের মতো সর ভেসে এলো। আমার সংসারে হাঁড়ি পাতিল চলে না চাচি, এখানে পাথরের বাসন। পাথর শব্দ করে না, শান বাড়ায়। পরের বার মনে রাখবেন। মুখের ওপর চপেটাঘাত পড়ল। মুহূর্তে তীব্র অপমানে স্থির হয়ে যান সবিতা। মিষ্টি কুমড়ার মাখানো ভাত লোকমায় উঠল না। ফাতেমা তৌকি সাহেবের দিকে তাকালে ভদ্রলোক স্ত্রীর দিকে ইশারা করেন। চোখ দুটো যেন বলছে, তোমাকে বারবার বলেছি খেপাবে না, ওর সামনে এমন কথা তুলবে না, তুমি প্রতিবার সেটাই করো, লজ্জা করে না? সবিতা থমথমে মুখে চুপ হয়ে যান। একমাত্র এই ছেলের মুখের কাছে সবিতা বাঘ হারান। তার স্বামী, দেবর, শাশুড়ি, এমনিতেও ছেলেরাও ফারসাদ বলতে অজ্ঞান। যদি ওকে চটায় তাহলে গোটা ব্যবসায়িক সাম্রাজ্য ধূলিসাৎ। জাবের পরিবেশটা শান্ত করতে অধরার ইঙ্গিত পেল। আপন মনে ডালের বড়ায় ভাত মেখে বলল, ফারসাদ, একবার তোকে দেশের বাইরে যেতে হয়। ক্যালিফোর্নিয়ার দিকে যে বিজনেস ডিলার চিনিস তুই, তোর ভক্ত, লোকটা ইদারিং লাল ছুতা চেনাচ্ছে। নাম কি? ক্রিস্টোফার ব্রাউন। ব্রাউন ইন্ডাস্ট্রির বোর্ড অফ ট্রাস্টি। সাদা ভাতের উপর 2 চামচ সবজি তুলছে শোয়েব। শাওলিন আর চোখে দেখল সবজিটা চাইনিজ ভেজিটেবল, মশলা ছাড়া আঁচ সিদ্ধ, হালকা গোলমরিচ ও সামান্য হার্ব দিয়ে রান্না। রান্নাটা করেছে তাহিয়া। অন্য সময় হলে রোকেয়াই করতো। শোয়েব জাবেরের কথা শুনে মুখে খাবার তুলে বলল, মিস্টার হ্যারিস ব্রাউনের মেয়ের জামাই, একমাত্র মেয়ে, বুঝতেই পারছিস। উত্তরাধিকার সূত্রে মেম্বারশিপ পেয়েছে। এখন হ্যারিস বুড়ো মেয়ের জামাইয়ের সাথে সাম্রাজ্য ধরিয়ে দিয়ে নাকে খড় দিয়ে ঘুমাচ্ছে। মির্জা এন্টারপ্রাইজের সঙ্গে কূটনৈতিক ডিলগুলোর জন্য আবার বৈঠক বসাতে চাচ্ছে। তুই শিডিউল দিচ্ছিস না, তাই আমিও ডেট ফিক্সড দিই নি। ক্যালিফোর্নিয়ার এজেন্ট কি বলল? তারা সমঝোতায় বসতে চায় না? তারা তাকে চায়। ওদের প্রত্যেকটা ডিল সাইন তোর অথরিটিতে চাইছে। জানি না ওদের মাথায় এই পোকা কে ঢুকিয়েছে। সামহাও কেউ তো এটা বলেছে, তো স্টেটসে না থাকলে মির্জা এন্টারপ্রাইজের নাকি অস্তিত্ব হারাবে। এখন তুই বল, আহসান ভাই আর আমি কত দিক সামলাবো? যে আলোচনা কখনো খাবার টেবিলে ওঠানো পছন্দ করে না, আজ সেই পর্বই অজান্তে উঠে গেল। শাওলিন ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। ওর চাহনির চকচকে উজ্জ্বল, যেন বুঝতে চাইছে পারিবারিক ব্যবসাটা শোয়েবের ভূমিকায় কী। শোয়েব খাওয়ার ফাঁকে ও মাথায় বসা খালিদ চাচার দিকে তাকালো। খালিদ সাহেব ধীরে সুস্থে মুরগির ঝোল দিয়ে ভাত মাখাচ্ছেন। কান দুটো খরগোশের মতো সজাগ, সব কথাই শুনছে, এ বিষয়ে সন্দেহ নেই। শোয়েবের বুঝতে বাকি নেই মার্কিনী বাজারের বিখ্যাত পোকাটা কে ছেড়েছে। গভীর শ্বাস ফেলে শোয়েব খাওয়া সেরে উঠল। সবচাইতে কম সময়ে খাওয়া, কম খাবার নিয়ে আরও একটা অভ্যাস। শাওলিন তখন কয়েক লোকমার বেশি শেষ করেনি। এমন সময় পাশ থেকে চেয়ার ফাঁকা হতে দেখল। কপাল কুঁচকে সবার দিকে শাওলিনের তাকাচ্ছিল। কেন বেশি খাওয়ার জন্য সবাই জোর করলো না, কিন্তু দেখল সবাই যার যার কাজেই মগ্ন, যেন এটা স্বাভাবিক ঘটনাই, অর্থাৎ ওনার পরিবারের ওনাকে ঘাটায় না। সদস্য বেশি বলে এটোবাসন বেশি। রান্নাঘরে একে অপরকে সাহায্য করার মাঝে চমৎকার আনন্দ করছে। তাহিয়া, অধরার খুনসুটি, রাবেয়া, রোকেয়া ফাঁকে ফাঁকে মজা নিচ্ছে, আর শাওলিন হাতে হাত লাগাচ্ছে সব কিছু গোছাতে। কেউ দূর থেকে দেখলে বলবে না এখানে নতুন বধূ আছে। যাদের আত্মিক মন আন্তরিক, তাদের কাছে যেন নিবিড় প্রশান্তি। সেই প্রশান্তির কাছে স্বস্তি খুঁজে পেয়ে শাওলিন তাহিয়ার আর অধরাকে যেতে বলল। আজ সারাদিন ওর চেয়ে বেশি কাজ করেছে এরাই। রাবেয়ার শরীর গরম, জ্বরের আশঙ্কা থাকায় রোকেয়াকে যেতে বলল ঘুমাতে। রাত 10টার ওপাশে। চুলার কাজটা ছোট কাপড়ে পরিষ্কার করছে, এমন সময় কে যেন বলে উঠল, ও মা, তুমি নাকি? তুমি এদিকে কি করছো? ফারসাদ কোথায়? প্রশ্নগুলো এতটাই খাপ ছাড়া ঝটিতে পেছন ফিরে তাকায় শাওলিন। রান্নাঘরের চৌকাঠে সবিতা চাচি। রান্নাঘরে ওনার ভাসুর পুত্র থাকবে এই রাতে, কী কারণ? উনি ভাইদের সঙ্গে বসে কথা বলছেন, এটা তো নিচতলায় হাঁটতে গেলে বোঝা যায়। শাওলিন আশ্চর্য হলেও শান্তভাবে প্রত্যুত্তর করল, আপনার কিছু দরকার চাচি? প্রশ্নের পিঠে প্রশ্ন শোনাটা সবিতার পছন্দ না। উনি প্রশ্ন করবেন, অন্যরা দেবে উত্তর। সবিতা পায়ে পায়ে ভেতরে ঢুকতেই বলল, দরকার তো ছিল, কিন্তু তুমি পারবে কিনা জানি না। আমার 2 বউ বাড়িতে নেই। অন্যের বউদের কাছে কিছু বলাটা কেমন নয়?
কে জানে, ফারশাদ এখানে থাকলে ভালো হতো। ওর কাছে অনুমতি চেয়ে ওর বউকে একটু সাহায্য করতে বলতাম। কথাটা পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপি পাকালো। সোজাসুজি বললেই হয় উনি কিছু দরকারে এসেছেন। এখন কাজের কথা মুখে বলবেন কিনা এই ব্যক্তির জন্য ভয়ে আছেন। শাওলিন বেসিনে হাত ধুয়ে আঁচলে হাত মুছে বলল, আপনি বলুন, আমি করে দিচ্ছি। কাউকে ডাকতে হবে না, এখানে অনুমতির কিছু নেই। ভদ্রমহিলা একটা কাঠের টুল পেয়ে বসলেন। চোখ দুটো যেন শান দেয়া ছুরি, চকচক করে ছেনে দেখছে শাওলিনকে। সবিতা হাসি মুখে বললেন, চা খেতে চাচ্ছিলাম মা, বানাতে পারো? জি, আপনি খাবেন? বানিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, দাও দাও, অনেক উপকার হবে গো। রাতে 1 কাপ চা না পেলে ঘুমই হয় না আমার। কেমন চা খাবেন চাচি? কেমন চা? দ্বিধা কণ্ঠে কথা থামালো সবিতা। গুরুত্ব দিয়ে ভাবছে কোন অসাধ্য চায়ের নামটা বলা যায়। খানিক ভেবে চোখে বিদ্যুৎ স্ফোরণ ঘটল। মুখটাকে নিমেষের ভেতর কাতর বানিয়ে টুল থেকে উঠতেই বলল, না দরকার নেই, ছেলে আমার রেগে যাবে। এমনিই আমাকে দু চোখে দেখতে পারে না, তার ওপর যদি তোমাকে খাটাই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে। না না, থাকবো। শাওলিন বাধা দিয়ে উঠল। বোঝাতে চাইল সে এ ব্যাপারে কিছু জানাবে না। 1 কাপ চা বানাতে কী এমন সময় লাগে? শাওলিন বিনীতভাবে বলল, চাচি আপনি ভয় পাচ্ছেন শুধু শুধুই। আপনি বসুন, আমার চা করতে বেশিক্ষণ লাগবে না। আপনি বলুন কোন চা খাবেন, বানিয়ে দিচ্ছি। কথা দিয়ে কথা তুললেন সবিতা। মুখে ছদ্মগর্বের সন্তুষ্টি, যেন নতুন বইয়ের প্রতি প্রশংসার সীমা নেই। আহা, তিনি প্রগাঢ় গলায় বললেন, অপরিচিতা চা বানাতে পারো গো? ফুল দিয়ে কখনো চা বানানো হয়নি, কিন্তু চায়ের প্রস্তুত প্রণালী জানেও। ফাতেমা নাজও এই চাটাই খান। মাথাটা সম্মতিতে নাড়িয়ে বলল, পারবো, আপনি বসুন। আজ সকালে কিছু অপরিচিতা ফুল ফ্রিজে রাখা হয়েছে, করে দিচ্ছি 5 মিনিট। তৎক্ষণাৎ তেড়ে বেগে চেঁচিয়ে ওঠেন সবিতা, ফ্রিজের ফুল? ফ্রিজের ওসব তো বাসি ফুল। বাসি ফুলের চায়ে কোনো স্বাদ আছে? তুমি এক কাজ করো, ফারশাদের বাড়ির পেছনে অপরাজিতা ফুলের ঝোপ আছে, বিরাট বড়, সেখান থেকে বেছে বেছে কয়েকটা ফুল আনো। এখন? হ্যাঁ এখন। কেন পারবে না? রাতে অবশ্য তোমাদের মতো মেয়েরা ভয় টয় পায়। আচ্ছা থাক, আমি। এখানে ভয়ের প্রসঙ্গ নয় চাচি, বাইরে যেয়ে ওটা আনতে পারবো, কিন্তু ঝোপটা কোথায় তা আমি জানি না। এখন আশেপাশটা ঘুরে দেখা হয়নি। বাইরে বের হলেই হাতের ডান দিকে তাকাবে, মাটির একটা রাস্তা দেখবে, দুপাশে সবুজ ঘাস। ওটা ধরে সোজা 1 মিনিট হাঁটবে, বাদিকে ঝোপ, বড় বড় ফুল ধরে আছে দেখবে। যাও, কোনো সমস্যা হবে না। ওখানে সাপ নেই, অন্তত এখন আর থাকার কথা না। ঠিক আছে চাচি, ধন্যবাদ। বাইরে বেরোনোর আগে চুলটা খোপায় বেঁধে নিল। গোসলের পর হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে ও, সুতির। পায়ে জুতা গুলিয়ে ঘন অন্ধকারে বেরিয়ে গেল সে। আসার আগে একবার অধরার খোঁজ করেছিল, কিন্তু অধরা বাথরুমে। তাহিয়া দাদির পায়ে তেল মালিশ করে দিচ্ছে। ভদ্রমহাশয় ওনার অফিস ঘরের দুয়ারে ভাইদের সাথে আলোচনায় মগ্ন। নির্দেশ মাফিক পায়ে চলা মাটির পথ, সবুজ ঘাসের আস্তরণ পেয়ে গেল শাওলিন। কিন্তু যেটা দেখে যা গা ছমছম করে উঠল তা হলো নিশিরাতের নিশ্ছিদ্র আধার। চোখ শুয়ে না এলে হাঁটা দুষ্কর, পথ সাবধানে বাতুলে নিতে হয়। মচমচ শুকনো পাতার উপর পা ফেলে শাওলিন আরও ভেতরের দিকে যাচ্ছিল। 1 মিনিটের চেয়ে 3 মিনিট অনায়াসে কেটে গেল, কিন্তু কই? অপরাজিতা ফুলের ঝোপ কোথায়? হাতে টর্চ আনা দরকার ছিল, কিন্তু টর্চ আনতে গেলে কৈফিয়তের ফিরিস্তি দিতে হবে। এমনিতেই মাথায় ঢুকছে না কেন খাবার টেবিলে চাচি স্থানীয় মহিলাকে কড়াভাবে কথাটা বলল। ওনার কি মাথা খারাপ? উনি কি একা এই কথাগুলো আলাদা করে বলতে পারতেন না? সবার সামনে অপমান করাটা। উনি তো রকচটা, বদমেজাজি, বদরাগী না। প্রায় মিনিট 5 হাঁটার পর অবশেষে বুনো ঝোপটা দেখল, তবে বাঁ দিকে নয়, ডান দিকে। পা বাড়িয়ে অন্ধকারেই ফুল তুলতে লাগলো শাওলিন, কিন্তু আধার ঘন বলে কিছু একটা দেখা গেল না। গাঢ় অন্ধকারে ঢেকে আছে জলজলে চক্ষু, ফোঁস শব্দে বেরোচ্ছে চেরা জিভ দিয়ে, ওত পেতে আছে ছবল দেয়ার। তাহমিদ কেন ধরে নিয়ে গেল? ও কি সাধু শাস্তি গিয়েছিল নাকি? ফুপা মিডিয়া গরম করে ফেলেছে, কিন্তু মনে হচ্ছে এখানেও শক্তিশালী পক্ষ বাজিমাতটা করবে। কথাটা ঘোষণার সুরে ব্যক্ত করেছিল শাহেদ। অফিস ঘরের সুসজ্জিত ডিভানে বসে কফি হাতে ভাইদের দিকে তাকালো। শেফ সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বসা, বাদিকে ছোট্ট একটা কাঠের টেবিল, তার উপর নেসক্যাফের লেখা কালো কফির মগ। কথাটা শুনে মন্তব্য করতে ভুলে গেল আহসান। ডিভানের ডান দিকে বসে 1 চুমুক কফি খেয়ে বলল, দেশ এখন 2 ভাগ, মানলে মানো, না মানলে কিছুই করার নেই। এক পক্ষ সরাসরি প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধি করছে, অন্য পক্ষে দেশের সার্বভৌম টেকাতে জনগণকে সচেতন করছে। অবশ্য লাথি উষ্টা খাচ্ছে এই অন্য পক্ষটাই।
শালার বাঙালি, ভালো কথা বুঝলেও বুঝবে না। যখন বাড়ির দেওয়ালে আগুনটা লাগবে তখন মাথা চাপড়াতে চাপড়াতে হাহাকার করবে। কথার মোড় রাজনৈতিক আলোচনায় ঘুরে যাওয়ায় শীত কাটল জাবের। বেশ গম্ভীর স্বরে ব্যাপারটা নিয়ে বলল, আমজনতার দোষ দিয়ে লাভ কি? ওরা তো ইতিহাস জানে না। পলাশির প্রাঙ্গণ থেকে ঔপন্যাসিক রাজত্ব শুরু করে সেই রাজত্ব গিয়ে ঠেকল দেশভাগের পর। 1947 সালে ব্রিটিশ সরকার এই উপমহাদেশের মানচিত্রটাকেই দুই টুকরো করে দিয়ে গেল। হিন্দু আর মুসলিম আলাদা হয়ে দুই প্রদেশ বানিয়ে গেল। অথচ আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আরও কটা রাষ্ট্রের নাম জানি না। কেউ জানো নামগুলো? জাবেরের আলোচনা ইতিহাস নির্ভর। দেশ আজ ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। একসময় ছিল ব্রিটিশ শোষক গোষ্ঠী, এখন প্রতিবেশী দ্বারা আগ্রাসন হামলা। প্রচণ্ড ভীতিকর এক সময় যাচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ববিরোধের ছদ্মবেশে। জাবের আবার বলে উঠল, এবার কঠোর হয়ে উঠেছে গলার স্বর। যে দেশের রাজনৈতিক যোদ্ধারা, সাংস্কৃতিক কর্মীরা, সমরনায়ক আমলা, ব্যবসায়ীরা বিদেশের রাষ্ট্রের ইঙ্গিতে চলে, সে দেশের বিপদ আসতে কত দেরি। নিজ দেশের লোকেরাই গাদ্দার, চরম অকৃতজ্ঞ। এরা জানতেও চায় না ক্ষমতার কেন্দ্রে কী হচ্ছে। আলোচনা এবার সংবেদনশীল দিকে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে শোয়েব রণে যুক্ত হলো। বাঁ হাতের কোণে সোফার হাতলে রেখে আঙ্গুলটা ঠোঁটের কাছে রাখা। ভাবুক ভঙ্গিতে চশমাবৃত চোখ স্থির করে বলল, হায়দ্রাবাদের কথা উঠেছে নাকি? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আজ নামে মাত্র শহর। জাবের বিস্ফোরিত চোখে আশ্চর্য হয়। ঠোঁট হাঁ করে বলতে লাগলো, ফারসাদ, ইতিহাস পড়ছিস তুই? এই মার্ভেলাস ইনফোটা কীভাবে জানলি? সে সেই ভঙ্গিতেই ধীর সুস্থে বলল, গ্রেট ব্রিটেনের কাছ থেকে ফ্রিডম পেয়েছিল রাষ্ট্রটা। 1947 সাল উইথ ভারত। বাংলাদেশের মতোই ছিল হায়দ্রাবাদের রাষ্ট্র। পতনের সময় আয়তন ছিল 82,698 বর্গমাইল। মেবি দিস কান্ট্রি ইজ ফলিং ফর অ্যানাদার হায়দ্রাবাদ। সো আই রিড দ্যাট হিস্ট্রি। জাবের প্রফুল্ল কণ্ঠে খুশি হয়ে বলল, আই ক্যান্ট এক্সপ্লেন হাউ হ্যাপি আই অ্যাম। ফাইনালি ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, ফারসাদ। ফারদিন আঙ্কেল অলওয়েজ থট অ্যাবাউট দিস when you read his personal ডায়েরি। এমন সময় স্রোতের বাইরে থেকে প্রশ্ন উঠালো শাহেদ। যেন ঘুরে ফিরে ফুফাতো ভাই তাহমিদের কথাই মনে পড়েছে। কীভাবে নিখোঁজ হলো? কারা ধরে নিয়ে গেল? আজ মিডিয়া পাড়া কাদের ইশারায় চুপ। প্রশ্নগুলি নিয়ে প্রচুর ভাবলেও উত্তর পায়নি শাহেদ। কফিতে ছোট্ট চুমুক দিয়ে অন্যমনস্ক কণ্ঠে বলল, তাহমিদের ব্যাপারটা কেমন যেন স্বাভাবিক মনে হয় না। বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গেল বিয়ের আগের দিন রাতে, তাও বাড়ির বাইরে ডাকিয়ে। এমন কাজটা কেউ কেন করতে পারে? তৌফিক বহুক্ষণ পর নীরবতা ভাঙে। তাহমিদ সবসময় বলতো ওর প্রমোশন দরকার, ওর ভেতরে একটা ক্ষুধা আছে। আমার যতদূর মনে হয় তাহমিদ কোনো কেস নিয়ে চেকমেট করতে চাইছিল, কিন্তু যে ডাবল চেকমেট করেই ওকে সরিয়ে দিল। বাবা বলল ফুপা ওনাকে ইন্টারন্যাশনাল লিঙ্কের জন্য হেল্প চাইছে, কিন্তু তোরা জানিস এটা অসম্ভব। একজন না চাইলে বাবা কখনো অ্যাপ্রোচ করবে না। এই রেস ধরে আহসান একবার সিঙ্গেল সোফাটায় চাইল। নির্বিকার মুখ শোয়েবের, চেহারার গভীর অভিব্যক্তি নেই। একটু পরে হালকা কেসে বলল হাসান, তৌফিক কি তাহমিদের সাথে কথা বলতো? তোদের লাস্ট কথা কবে হয়েছিল? তৌফিক একটু ভেবে বলল, ফুপা যেদিন স্ট্রোক করলেন সেদিনই। তাহমিনা ফুফু আম্মার কাছে কল করলো। আমি খবরটা শুনে তাহমিদকে কল করি। তখনই শুনি ওর কেস নিয়ে খুব লোড যাচ্ছে। তৌফিকের কথা শেষ হতেই বাক্যের মোড় ঘোরালো শোয়েব। বারবার রিস্টওয়াচ সময় দেখছিল সে। বুকের ভেতর চিনচিন করছিল নাম না যেন অনুভূতি, যা তাকে স্বস্তি দিচ্ছে না এক পলক। মন, ইন্দ্রিয়, মনোযোগ সমস্ত ঝুলে আছে তার প্রিয়তমার কাছে। সে গভীর শ্বাস ফেলে শান্ত গলায় বলল, আগামীকাল বিশদ আলোচনা করি। আজ আমি খুব ক্লান্ত। বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে ভাবার পর্যাপ্ত সময় দরকার। তোমরা জেট লেগে আছো নিশ্চয়ই। চার ভাই একসঙ্গে নিজেদের ভেতর চাওয়াচাই করলো। প্রত্যেকের ঠোঁটে হাসি ফুটে উঠে দ্রুত সেটা মিলিয়ে গেল। জাবের শাহিদের দিকে ইশারা করে বোঝাচ্ছে, বাহানা দিচ্ছে। শাহিদ নিচের ঠোঁটে দাঁত বসিয়ে হাসি চাপালো। চোখের ইশারায় সেও বোঝালো। 1 মিনিটে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 120 বার ঘড়ি দেখলো। তর্স হয়েছে না মনুর? নানি বাড়ির আঞ্চলিক ভাষাটা ইঙ্গিতে বলল শাহেদ। দুই ভাইয়ের ইতরামি দেখে পিঠের পেছনে চিমটি বসালো তৌফিক। সবাই ডিভান ছেড়ে বের হয়ে যাচ্ছিল, কিন্তু তৌফিক জাবেরের কানে হালকা ফিসফিস করে জানালো, হারামজাদারা, তোরা যেটা ভাবছিস ঘটনা ওটা ঘটেইনি। গলায় ওটা নখের দাগ না, ধানমন্ডি থেকে গাজীপুরে গিয়েছিল। ওখান থেকে ওই বিউটি স্পট নিয়ে এসেছে। তৌফিকের জবাবে ভ্রু কোচকাল আহসান। সে সবার সামনে হাঁটছিল, বাকিরা এক সারিতে পেছনে। হঠাৎ পা থামিয়ে কৌতূহল চোখে শোধালো, কী নিয়ে আলোচনা করছিস? জাবের ভালো মানুষের মতো মুখ করে বলল,
যে বয়সে বইয়ের আঁচড় খাবে সে বয়সে ছুরির ধার খেয়ে আসছে। লজ্জায় মাথা তুলতে পারি না। এসব নিয়েই টুকটাক কথা চলছে ভাই। আহসান কোনো কথা বলল না। পাথর কঠিন মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। জাবেরের দিকে ঠান্ডা গলায় বলতে যাচ্ছিল, কারো হানিমুন সাজাতে আসিসনি জাবের, এখানে কার্যোদ্ধার করতে এসেছিস। কাজটাই কর। কিন্তু কথাগুলো উচ্চারণ হলো না তার। অফিস ঘর দিয়ে বেরোচ্ছিল শোয়েব। তাকে দেখে কথা থামিয়ে ঘরমুখো হাঁটা দিল। সে ব্ল্যাক ট্রাউজারের পকেটে সেলফোনটা ঢোকাচ্ছিল, গায়ে নেভি ব্লু টি শার্ট। হঠাৎ রান্নাঘরের দিকে চোখ যেতেই থমকে গেল পা। রিস্ট ওয়াচ আবার তাকালো, 10টা 20। কী ব্যাপার, এখনও রান্নাঘরে কেন? উপরে যায়নি? পায়ে পায়ে দ্রুত রান্নাঘরের দোরগোড়ায় দাঁড়ালো সে। ভেতরে কেউ নেই। চুলায় টকবক করে পানি ফুটছে। আলো জ্বালালো এখনও। একবার গলা ছেড়ে ডাকলো ওকে, শাওলিন আছো? সারা শব্দ নেই। নিশ্চিত এখানে একটু আগেও ছিল। চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরোলো। পকেটে ফোন বাজছে। ভাইব্রেশনের কম্পনটা টের পেতেই পকেটে হাত গুলিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। এক হাতে রিসিভে টিপে কানে ধরল সে। ওভাবেই কথা বলতে বলতে অস্থির চোখে খুঁজছিল ওকে। হ্যালো, ডিএফও শোয়েব ফারশাদ? জি, খাগড়াছড়ি সিটিজি হিল ট্র্যাক্টস। পুরো পরিচয়ের দরকার নেই, তোমাকে চিনেছি, গাজীপুর অন দ্য স্পট। ওটা আমার দায়িত্বে ছিল। কেমন আছো? বারবার ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করছো। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এভাবেই আমার সহযোগিতা পেতে। তোমার ফ্যামিলি কেমন আছে? কলে তখনও কথা বলছে সে। ওর প্রান্তের বুঝতেই পারবে না সে অন্য কাজে মগ্ন। কান একদিকে, বাকি সব মনোযোগ অন্যত্র। সদর দরজায় বেরিয়ে বাইরে আসলো। চতুর্দিকে বৃক্ষছায়ার আচ্ছন্ন। আধারের কুণ্ডলে কেমন কুয়াশার মতো পাক খেয়ে খেয়ে উঠেছে। সে ঠোঁটের ডান কোণটা দাঁতে কামড়ে ধরল। কোথায় গেল? এই 10টার দিকে কোথায় বেরোলো? রোকেয়াদের পাকা ঘরের কাছ দিয়ে শেপ যাচ্ছিল। যেতে যেতে কানে শুনল, মূর্খ মানুষের কথা ইট পাথরের মতন, জ্ঞানী মানুষের কথা বিশাল পাহাড়। যখন তুমি পাথর দিয়ে ঢিল ছুড়বা, নদীতে সাময়িক ঢেউ তুলতে পারবা, আর বেশি কিছু পারতা না। কিন্তু পাহাড় বসাইলে পানির দিকেই খুঁজে পাইবা না, উল্টা নদীর চেহারাই বদলায় যাইব। তাই কথা যখন বলবা, জ্ঞানী মানুষের মতন বলবা। না পারলে আজেরা কাটাকুটি লাগাইয়া নদী খোলা করার দরকার নেই। কথাগুলো শুনে শোয়েব থামতে চাইল, কিন্তু তখনই দেখল অদ্ভুত এক দাগ। ছোট পায়ের জুতোর ছাপ। শোয়েব তিরিক্ষি মেজাজে ভয়ঙ্কর চটে যায়। চোয়াল খিচে আসে ভয়ঙ্কর মুটিতে। কলটা কেটে ত্রস্ত পায়ে ভেতরের দিকে পা চালালো। মাটির পথ ধরে সোজা চলে গেছে ঘন জঙ্গলের অস্তিত্ব। বুকের ভেতর এই প্রথম শঙ্কা ভর করল। ঢিপ ঢিপ করছে হৃৎপিণ্ড। কানে অনুভব করছে বেগতিক হাতুড়ি পেটা। শোয়েব চিৎকার করে ডাকলো, শাওলিন, শাওলিন কোথায় আছো? জবাব দাও, কথা বলো শাওলিন। মেজাজি শোরটা বিস্ফোরণের মতো ছড়ালো। কানে শুনতে পেল শাওলিন। আমল কেঁপে হাতটাই ফুল থেকে সরে গেল। ওভাবে ডাকছে কেন? রাগান্বিত গলায় চেঁচালো যেন। আঁচল ভরে অপরাজিত ফুল তুলছে, কিন্তু এখন আর একটা সেকেন্ডও দাঁড়িয়ে থাকলো না। অদ্ভুত কৌতূহলে জর্জরিত হয়ে শাওলিন পা বাড়ালো তক্ষুনি। ফুল ভর্তি আঁচল সামনে দ্রুত এগোতে হঠাৎ স্থির হয়ে যায় ও। সম্মুখে 6-7 দূরে দীর্ঘ ছায়ামূর্তি দাঁড়ানো। অস্পষ্ট হলেও বুঝেছে মানুষটা কে। শাওলিন হিমশিম হয়ে অপ্রতিভ সুরে বলল, কী ব্যাপার, এভাবে চেঁচাচ্ছেন কেন? আমি তো এদিকে ফুল। শব্দটাই মুখেই আটকে গেল। শাওলিনের চোখ স্থির হয়ে গেল সামনে। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা মানুষটার চেহারা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো, সেই চোখ দুটো চিনতে একটুও ভুল হলো না। শোয়েব, কিন্তু এই শোয়েব, এর চেনা শোয়েব না। নিঃশ্বাস ভারী, কাঁধ ওঠানামা করছে দ্রুত। চোখ দুটো জ্বলছে অদ্ভুত এক আগুনে। রাগ, ভয়, নাকি দুটোই একসাথে? এক পা এগোতেই থেমে গেল সে। কণ্ঠটা নিচু, কিন্তু ভেতরে জমে থাকা জেদ স্পষ্ট। এখানে কেন এসেছো তুমি? এ যেন প্রশ্ন না, কটাক্ষ জিজ্ঞাসাবাদ। শাওলিন কিছু বলতে গিয়েও থেমে যায়। আঁচলে ধরা ফুলগুলো ধীরে ধীরে মাটিতে গড়িয়ে পড়েছে। ও খেয়ালই করল না। শোয়েব এগিয়ে এলো, দ্রুত, ভারী, অদ্ভুত পায়। আমি কি বলিনি একা বাইরে বের হতে না? কথার ভেতরে যেন চাপা গর্জন। ঠিক সেই মুহূর্তেই ওদের দুজনের মাঝখানের ঝোপের ভেতরে শব্দ হলো। ফোঁস আওয়াজ। শব্দটা এত কাছে, এত জোরালো, হঠাৎ মাটির উপর কুঁচকে থাকা কালো ছায়াটা নড়ে ওঠে। মাটিতে চলা সরর সরর আওয়াজ। শাওলিনের গলা থেকে কোনো শব্দ বের হলো না।
কালো কুচকুচে বিষধর একটি সাপ। ফনা তুলে চেরা জিভে ফুঁসছে। ঠিক তখনই সে বজ্রসুরে ডেকে উঠল, রেঞ্জার ইয়া জদিয়াস।